আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যাকাণ্ডে 6 শিক্ষার্থী গ্রেপ্তার। জাহাঙ্গীরনগরের সাবেক ছাত্রলীগ নেতা হত্যায় 8 জনের নামে মামলা। খাগড়াছড়িতে সহিংসতায় 3 জন নিহত। রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 22 সেপ্টেম্বর থেকে শুরু শিক্ষা কার্যক্রম। ডাকসু নির্বাচনের পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের তাগিদ। বাজারে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না ডিম, ব্রয়লার মুরগি, কমেনি চালের দাম। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নাটোরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ। ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করার আশা। এবং চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ভারতকে 376 রানে অল আউট করে ব্যাটিংয়ে বাংলাদেশ। টানা দ্বিতীয় টেস্টে হাসান মাহমুদের 5 উইকেট। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এখন যাচ্ছি বিস্তারিত সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে তোফাজ্জল নিহতের মামলায় অভিযুক্ত 6 আসামিকে সকাল 11টায় আদালতে নিয়ে আসা হয়। এই মুহূর্তে নিম্ন আদালত প্রাঙ্গণে আছেন মইনুল হাসান। যাচ্ছি তার কাছে। মইনুল, আসামিদের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে নিহত হওয়ার যে তোফাজ্জল হোসেন যে নিহত হয়েছে সেই মামলায় কিন্তু 6 জনকে গতকাল পুলিশ আটক করেছে এবং প্রশাসন এবং শিক্ষার্থীদের সহযোগিতা মূলত তাদেরকে থানা শাহবাগ থানা তাদেরকে নিয়ে আসা হয়। তারপর কিন্তু পুলিশ তাদেরকে আটক করে এবং আজ সকালবেলা 11টার দিকে কিন্তু পুরান ঢাকার যে কোর্ট প্রাঙ্গণ আছে সেখানে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পর কিন্তু তাদেরকে জেল হাজতের এখানে কোর্ট প্রাঙ্গণে রাখা হয়েছিল। কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখতে পেরেছি তাদেরকে কোর্ট প্রাঙ্গণে আদালতে নিয়ে আসা হয় এবং তাদের বিরুদ্ধে যে হত্যার অভিযোগটি সেই অভিযোগের ব্যাপারে মূলত এখানে আদালতে বসা হয়েছে। পুলিশ বলছে যে তাদেরকে 7 দিনের রিমান্ড পুলিশের পক্ষ থেকে চাওয়া হতে পারে। এছাড়া তারা যদি 164 জবানবন্দি দিয়ে থাকে তাহলে হয়তো তাদের বিরুদ্ধে কোনো রিমান্ড না হতে পারে বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে গত পরশুদিন কিন্তু রাত সন্ধ্যার দিকে মূলত এই ঘটনাটি ঘটে। তারপর কিন্তু ছাত্র তাদেরকে তোফাজ্জলকে হলে নিয়ে গণপিটুনি দেয় এবং সেই গণপিটুনিতে কিন্তু সে অচেতন হয়ে পড়লে কিন্তু শিক্ষার্থীরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে তাকে রাত্রিবেলা ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এরপর সেই ঘটনার কারণে কিন্তু সকালবেলা বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয় এবং বিকেলের দিকে কিন্তু ছাত্র এবং প্রশাসনের সহযোগিতা তাদের এই 6 জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে আজ কিন্তু তাদেরকে থানায় নিয়ে আসা হয়। আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশের পক্ষ থেকে যে তারা যদি 164 জবানবন্দি দিয়ে থাকে তাহলে হয়তো তাদেরকে কোনো মামলা আওতায় না আনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত আদালতে তাদের প্রক্রিয়া কার্যক্রম চলছে। কার্যক্রম শেষ হলে আমরা হয়তো পরিপূর্ণ মামলার রায় অথবা কি ঘোষণা আসে সেই বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাতে পারবো। এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মইনুল, আপনাকে অনেক ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের 39 ব্যাচের শিক্ষার্থী শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন 8 জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হল বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আহসান লাবিব, সরকার ও রাজনীতি বিভাগের রাজু আহমেদ, ইংরেজি বিভাগের মাহমুদুল হাসান রায়হান, ইতিহাস বিভাগের জুবাইর আহমেদ, ইংরেজি বিভাগের হামিদুল্লাহ সালমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আতিকুজ্জামান, সিএসি বিভাগের সোহাগ মিয়া, সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী রাজন মিয়া। মামলায় আরও 20 থেকে 25 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে জানানো হয়েছে, ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষার্থী শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় প্রক্টোরিয়াল বডির প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী প্রাথমিকভাবে প্রাপ্ত প্রমাণাদির ভিডিও ফুটেজ ও ফটোগ্রাফের উপর ভিত্তি করে ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ায় তাদের সাময়িক বহিষ্কার করা হলো। আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আগামী 22 সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে শিক্ষা কার্যক্রম। এরই মধ্যে হলগুলোতে এসেছে প্রায় 95 ভাগ শিক্ষার্থী।
ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা বলছেন, রাজনীতি করার প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার। তাই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনীতি চালু করে দ্রুত ডাকসু নির্বাচনের পরিবেশ তৈরি করার তাগিদ দিয়েছেন তারা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী SM হল, প্রবেশের মুখেই অভিযোগ বক্স। সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকুই সাজিয়ে রাখা হয়েছে টিভি রুম, মিলনায়তন সহ পুরো ছাত্রাবাস। সবগুলো হলে এরই মধ্যে 95% শিক্ষার্থী উঠেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, হলরুম গণরুম সংস্কৃতি এখন আর নেই। ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণাকে স্বাগত জানিয়ে ছাত্ররা বলছেন, ডাকসু নির্বাচন চান তারা। সবার রাজনীতি করার অধিকার আছে, কিন্তু আমি মনে করি যে ইউনিভার্সিটি এসব রাজনীতি করার ক্ষেত্র না। ডাকসু হলে রাজনীতিটাও হবে, বা ওইভাবে পলিটিক্যাল হবে না, মানে দলীয় রাজনীতি। হ্যাঁ, দলীয় রাজনীতিটা তখন আর হবে না আর কি। আমরা চাই না দলীয় রাজনীতি আবার ফিরে আসুক। দলীয় রাজনীতির ফলে আমাদের যে সময়টা নষ্ট হতো পড়াশোনার কারণে, দেখা যেত যে আমরা রাত 10টায় পড়াশোনা করতেছি, সেখানে হচ্ছে আমাদের প্রোগ্রাম দিয়ে দিত। এই সময়টা এখন আর নষ্ট হচ্ছে না। ঢাকা ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীর প্রাণের দাবি ছিল এই ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়ে এই যে গুলামির যে প্রথা, এটা বন্ধ হয়ে যাক। যে ছাত্র রাজনীতি যে বন্ধ, এই বিষয়টাকে আমি অত্যন্ত পজিটিভলি নিচ্ছি। শিক্ষকরা বলছেন, হলের পরিবেশ আগের চেয়ে যথেষ্ট ভালো করার চেষ্টা করেছেন তারা। ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীরা বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছেন। সিট বন্টনের তালিকা টাঙিয়ে দিয়েছি এবং আমার শিক্ষার্থীরা অত্যন্ত খুশি যে আমরা শুরুটা করতে পেরেছি। ডাইনিংয়ে খাবারের ব্যবস্থা করেছি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো চালু হয়েছে। আমরা গণরুম কালচার সবগুলো হলে বিলুপ্ত ঘোষণা করেছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রশাসনের মাধ্যমে এখন হলগুলোতে সিট ডিস্ট্রিবিউশন চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি বন্ধের বিষয়ে আমি আমার বক্তব্য দেওয়ার জন্য আমি নির্ধারিত নই। আমি দেখেছি যে আমার শিক্ষার্থীরা যেটা জেনেছে এবং তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমার প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছে যে স্যার আপনারা এটা শুভ উদ্যোগ নিয়েছেন। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা উৎফুল্ল, আনন্দিত এবং তাদের এটা দীর্ঘদিনের দাবি ছিল। কিন্তু এর আগে সিন্ডিকেটের এক সভায় 22 সেপ্টেম্বর একাডেমিক কার্যক্রম শুরু করার জন্য প্রত্যেক হল প্রাধ্যক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়। বিলুপ্ত ঘোষণা করা হয় সব ধরনের গণরুম প্রথা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। খাগড়াছড়িতে সহিংস ঘটনায় 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে 9 জন। আহতদের মধ্যে 4 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিদের খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎসা চলছে। স্থানীয়রা জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাত 10:30টার দিকে শহরের নারায়ণখাইয়া স্বনির্ভর এলাকায় ব্যাপক গুলির শব্দ শোনা যায়। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর রাতেই 12 জনকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে জুনান চাকমা, ধনঞ্জয় চাকমা ও রুবেল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে বৃহস্পতিবার বিকেলে জেলার দীঘিনালায় দুই পক্ষের বিরোধের জের ধরে লারমা স্কোয়ারের বাজারে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে 50টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়, আহত হয় 5 জন। খাগড়াছড়ি সদরে বুধবার চুরির অভিযোগে মোহাম্মদ মামুনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে দীঘিনালায় বাঙালি শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এ সময় পাহাড়ি ছাত্রদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। 2 মাস বন্ধ থাকার পর মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশন চালু হচ্ছে আজ। এই মুহূর্তে উত্তরের স্টেশনে আছে মিথিলা নাজনীন, যাচ্ছি তার কাছে। মিথিলা, কাজীপাড়া স্টেশন চালুর বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত জুলাই মাসের 19 তারিখে মেট্রো রেলের 2টি স্টেশন অর্থাৎ কাজীপাড়া এবং মিরপুর 10 নম্বর স্টেশনটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে এতদিন কিন্তু এই 2টি স্টেশন বন্ধ ছিল। যদিও আন্দোলনের সময় মেট্রো রেল চলাচল কিছুদিন বন্ধ থাকার পর অগাস্টের 25 তারিখ থেকে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়েছে, কিন্তু এই সময়টা কাজীপাড়া এবং মিরপুর 10 নম্বর স্টেশনটি বন্ধ ছিল। কিন্তু আজ থেকে কাজীপাড়া স্টেশনটি আবার চালু হতে যাচ্ছে। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক গতকাল একটি সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন এবং এটিতে মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন এই মুহূর্তে
স্টেশনটিতে চালু করতে খরচ হয়েছে, মানে সবকিছু যেটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাথমিক পর্যায়ে সেটি মেরামত করে চালু করতে 20 লাখ টাকার মতো খরচ হয়েছে বলে মেট্রো রেলের কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং তারা বলছেন যে এতে যে ক্ষতিটা হয়েছে তার জন্য যে এই 20 লাখ টাকা দিয়েই যে চালু করা হচ্ছে প্রাথমিকভাবে, এটি কিন্তু যথেষ্ট নয়। এটি সাময়িকভাবে তারা জনস্বার্থের কথা বিবেচনা করে চালু করেছেন, কিন্তু এখানে কিন্তু পরবর্তীতে আরও কিছু সরঞ্জাম যেটি মেরামতের প্রয়োজন রয়েছে, আরও কিছু কারিগরি ত্রুটি রয়েছে যেগুলো মানে স্বাভাবিকভাবে করতে আরো কিছু ব্যয় লাগবে, সেটা পরবর্তীতে জানাবেন। তবে আজকের সেটি আজকে বিকাল 3টায় মেট্রো রেলের উত্তর যে স্টেশনটি, এখানে কিন্তু বিকাল 3টার সময় মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক আসবেন, উনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং তারপরে কিন্তু এখান থেকে মেট্রো রেলের এই উত্তরা স্টেশন থেকে কাজীপাড়া স্টেশন পর্যন্ত যাবেন। এবং এরই মধ্য দিয়ে আরেকটি তথ্য জানাতে চাই, যেটি হলো এখন থেকে কিন্তু সপ্তাহে 7 দিনই প্রতিদিনই অর্থাৎ শুক্রবারেও কিন্তু মেট্রো রেল চলবে। তবে শুক্রবারে মেট্রো রেল চলাচলের সময়সূচি হলো বিকাল 3:30 উত্তরা অর্থাৎ 1 নম্বর স্টেশন থেকে ছাড়বে এবং রাত 9টায় প্রথম ট্রেনটি ছাড়বে এবং রাত 9টায় কিন্তু শেষ ট্রেনটি শুক্রবারে এখান থেকে ছাড়বে। এবং মতিঝিল অংশ থেকে বিকাল 3:50 ট্রেন ছাড়বে এবং শেষ ট্রেনটি ছাড়বে হলো রাত 9:50। তো সব মিলিয়ে এখন আমাদের অপেক্ষা যে বিকাল 3টার সময় মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক আসবেন এবং তিনি এই স্টেশন থেকে কাজীপাড়া স্টেশন পর্যন্ত যাবেন, যার মধ্য দিয়ে দীর্ঘ 2 মাস 2 দিন পরে চালু হতে যাচ্ছে মেট্রো রেলের এই কাজীপাড়া স্টেশনটি। মিথিলা, আপনাকে অনেক ধন্যবাদ। সরকার নির্ধারিত দামে বাজারে বিক্রি হচ্ছে না ডিম ও ব্রয়লার মুরগি। আগেই বেড়ে থাকা চালের দাম এখনো কমেনি, কিছুটা বেড়েছে সবজির দাম, তবে স্থিতিশীল আছে আলু, পেঁয়াজ, রসুন ও আদার দাম। পরাগাজিমের রিপোর্ট। কয়েকদিন আগে ডিম, ব্রয়লার ও সোনালী মুরগির যৌক্তিক দাম বেঁধে দিয়েছিল কৃষি বিপণন অধিদপ্তর, তবে সেই দাম এখনও কার্যকর হয়নি। ব্রয়লার মুরগি সর্বোচ্চ 180 টাকায় বিক্রির কথা থাকলেও বাজারে বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। এখন বর্তমানে কম আসে ঘাটে মাল, চতুর্দিকে বন্যা হয়েছে তো, মানে খামার অনেকগুলো নষ্ট হয়ে গেছে, এই জন্য উৎপাদন কম হইতেছে। খুচরা পর্যায়ে ডিমের ডজন 143 টাকা বিক্রির কথা থাকলেও বাজারে বিক্রি হচ্ছে 160 টাকায়। চালের দাম কমারও কোনো লক্ষণ নেই, বরং মোটা ধাঁচের মাঝারি মানের চালের দামও 60 টাকার বেশি। বন্যা দুর্গত এলাকায় সাহায্য গেছে, তাতে আপনার মোটা চাল সেগুলা মনে করেন কমপক্ষে 5 টাকা বাড়ছে কেজিতে, ওই চাপের মুখে পড়ে। 28 হলো 62 টাকা, 29 হলো 63 টাকা, আর একবারে মোটা সেটা হলো 52 টাকা। বাজারের সবজির দামও গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে। আইটার নিচে কোনো সবজি নেই, বৃষ্টি বন্যা এবারে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক বেশি, মাল লাগবে মনে করেন 50 কেজি, আছে 30 কেজি। নিত্য পণ্যের দামে এখনো স্বস্তি না পেলেও আশাবাদী ক্রেতারা। আমরা যারা চাকরিজীবী আছি তাদের যে লিমিটেড ইনকামের সাথে বাজারের যে কমোডিটি মানে প্রাইস ইনক্রিজ করতেছে, এটার সাথে তো যায় না। কালকে সবজির দাম একরকম থাকলো, আজকে এসে দেখি সব কিছু 10 টাকা 20 টাকা বেশি। যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারা চায় যে জিনিসপত্র দাম কমুক, আমরা এই সরকারের প্রতি আশাবাদী যে তারা সামনের দাম কমাবে। বিক্রেতারা জানিয়েছেন আলু, পেঁয়াজ সহ কিছু পণ্যের দাম স্থিতিশীল আছে, মানে আগে যা ছিল এখন তাই আছে, কমেনি। যদি ইন্ডিয়ান বেরিটা প্রচুর পরিমাণ আমদানি দিত, রেট কমাইতো, ট্যাক্স কমাইতো, তাহলে আমাদের দেশের পেঁয়াজটার দামও কমতো। পণ্যমূল্য তদারকি আরও জোরদার করার দাবি ক্রেতাদের। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। সুনামগঞ্জে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। সকাল 10টায় সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এম এ মান্নানকে হাজির করা হলে জামিন আবেদন করেন তার আইনজীবীরা। ছুটির দিনে সংশ্লিষ্ট আদালত বন্ধ থাকায় জামিন শুনানি না করেই তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক মোহাম্মদ ফারহান সাকি। এর আগে বৃহস্পতিবার রাত 10:30টায় শাস্তিগঞ্জের বাসা থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে গত 4 আগস্ট সুনামগঞ্জে আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলা, গুলি, টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে 100-এর বেশি আন্দোলনকারী আহত হয়। ওই ঘটনায় নির্দেশদাতা হিসেবে এম এ মান্নান সহ 99 জনের বিরুদ্ধে মামলা করেন গুলিবিদ্ধ জহুর আহমেদের ছোট ভাই হাফিজুর রহমান। দ্রুত বিচার আইনে দায়ের করা এই মামলায় গ্রেপ্তার করা হয় এম এ মান্নানকে।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানিয়েছে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মশিউর রহমান দীর্ঘদিন ডিএমপির ডিবিতে ছিলেন। সর্বশেষ তিনি লালবাগ বিভাগের উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণহানির ঘটনায় মশিউর রহমানের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় অন্তত 8টি মামলা হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর মশিউর রহমানকে ডিবি থেকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে নিযুক্ত করা হয়। জবরদস্তিমূলক একীভূত করার সিদ্ধান্ত মানবে না সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএল। ব্যাংকটির সদ্য সাবেক এমডি বলেছেন, সোনালী ব্যাংকের সঙ্গে জোর করে একীভূত করতে চেয়েছিলেন সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। তার দাবি, সরকারের নীতি সহায়তা পেলে 2-1 বছরের মধ্যেই শক্তিশালী ব্যাংকের তালিকায় উঠে যাবে বিডিবিএল, কারণ দায়ের তুলনায় বেশি সম্পদ রয়েছে ব্যাংকটির। রিজভিনা বাজের রিপোর্ট। 3রা এপ্রিল সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনানুষ্ঠানিক বৈঠকে সোনালী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএলকে একীভূত হতে মৌখিক নির্দেশনা দেওয়া হয়। এরপর 8 এপ্রিল পরিচালনা পর্ষদের 21তম সভায়ও বিষয়টি অনুমোদিত হয়। 1 মে বাংলাদেশ ব্যাংকে সমঝোতা সই হয়। গণমাধ্যমে এই খবরটি প্রচার ও প্রকাশ হওয়ার পর আমানতকারীরা প্রায় 700 কোটি টাকা তুলে নেয় বিডিবিএল থেকে। এতে করে কিন্তু বিডিবিএল ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভিন্ন গ্রাহকদের অনাস্থা সৃষ্টি হচ্ছে, এমপ্লয়িদের মধ্যে একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি হচ্ছে। বিশেষ করে জুলাই পর্যন্ত আমরা এই ব্যাপারে খুব প্রেশারে ছিলাম। জুলাইয়ের পরে কি আল্লাহর কি রহমতে 5 আগস্টে যখন এই যে সরকার পরিবর্তনের পরে, নতুন সরকার আসার পরে, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে 5 আগস্টের পরে দেখলাম যে সমস্ত পার্টিগুলো, যে সমস্ত কর্পোরেট ডিপোজিটর আমাদের থেকে ডিপোজিটগুলো উইথড্র করে নিয়ে গেছে এবং প্রিমিয়াসিটও নিয়ে গেছে, তারাই আবার আমাদেরকে ডেকে অনেক ক্ষেত্রে ডিপোজিট দেওয়ার জন্য দিছেও। এর মধ্যে আমাদের প্রায় অনেকগুলো, আমরা কয়েকশো কোটি টাকা ডিপোজিট এর মধ্যে আমরা ফেরত পেয়েছি। অনেকটা ছাপিয়ে দেওয়া প্রোডাক্ট, সেই জন্য অনেকের আমরা মানে পাবলিকের মধ্যে একটা পারসেপশন তৈরি হয় যে এটা হয়তো বাস্তবায়ন হবে না। তার প্রেক্ষিতে কিন্তু বিডিবিএলকে আমরা আবার দেখা গেলো ডিপোজিট পাওয়ার জন্য বিভিন্ন প্রাতিষ্ঠানিক ডিপোজিটগুলো, এমনকি বিভিন্ন ক্লায়েন্টের আমাদের অনেকগুলো ডিপোজিটের মধ্যে ফেরত শুরু আসছে। 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবে সরকার পতনের পর ব্যাংক একীভূতকরণের গোজামিল সিদ্ধান্তটি আপাতত হালে পানি পাচ্ছে না, বুঝে গেছেন সবাই। কাজেই এ বিষয়ে নির্দেশনা চেয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি পাঠিয়েছে বিডিবিএল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আমাদের ব্যাংকের কোনো প্রকার ক্যাপিটাল শর্টফল ছিল না, এখনও নাই। অনেকগুলো ডিপোজিট চলে গেছে ঠিকই, কিন্তু ইনশাল্লাহ আমরা এখনও আমাদের সিআরআর এসএলআর 100% আমরা বজায় রাখতে সক্ষম হয়েছি এবং আমাদের কোনো আজ পর্যন্ত কোনো ক্লায়েন্ট আমাদের ডিপোজিটের জন্য এসে ফেরত যায়নি। আমরা সবসময় আমাদেরকে মানে লিকুইডিটি পজিশন আমাদের এখনও ভালো ছিল, আগেও ভালো ছিল। এই পরিবর্তন প্রেক্ষাপটে বা মার্জার ইস্যুর কারণেও আমরা একটু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম কিছু সময়ের জন্য, কিন্তু ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াচ্ছি। সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে বিডিবিএল এর শাখার সংখ্যা মাত্র 50টি। ব্যাংকটির মোট দায় 6036 কোটি টাকা। বিপরীতে 2010 সালের মূল্যায়ন রিপোর্ট অনুযায়ী ব্যাংকটির সম্পদের পরিমাণ 6000 কোটি টাকার বেশি। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। গত 5 আগস্ট সরকার পতন ও শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে নানামুখী সমস্যা দেখা দিয়েছে নারায়ণগঞ্জের শিল্প খাতে। রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে দখল ও আধিপত্য বিস্তারের পাশাপাশি চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়িয়েও হয়রানি করার অভিযোগ করেছে অনেক শিল্প মালিক। নারায়ণগঞ্জ থেকে ফিরে আক্তার হোসেনের রিপোর্ট। প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জে রয়েছে তৈরি পোশাক সহ কয়েক হাজার শিল্প প্রতিষ্ঠান। লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে ইপিজেড, বিসিক ও এর বাইরের কারখানাগুলোতে। গত 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ধাক্কা লেগেছে এই শহরে। রাজনৈতিক পরিচয়ে উঠতি নানা গ্রুপ, উপগ্রুপ ও নেতাদের উপদ্রব বেড়েছে এই এলাকায়। কোনো প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ীরা চাঁদা না দিলে হত্যা মামলায় ফাঁসানোরও অভিযোগ রয়েছে। আমার প্রশ্ন, যে মানুষ মারা যায় 2 মাস আগে, সে কিভাবে মিছিলে আসলো, কিভাবে সে মিছিলে আসার পরে মারা গেল? আমাদেরকে নানানভাবে হুমকি দামকি দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? আমাদের কাছ থেকে চাঁদাবাজি করার জন্য। আমি নিজেই 6 তারিখে স্বাধীনতার পরের দিন যদি বলি 6 আগস্ট আমাকে বাধ্য করা হয়েছে আমার কাছ থেকে চাঁদা নিতে। 40টা বছর ধরে ব্যবসা করে এটাই হচ্ছে আমাদের অর্জন। সেই অর্জনটা
এখন ব্যাহত হচ্ছে কিছু উদ্দেশ্যমূলকভাবে কিছু মানুষ আমাদের বিজনেস ওনারদের নামে, ফকির পরিবারের সম্মানিত সদস্যদের নামে মিথ্যে মামলা দিচ্ছে। বিভিন্ন ছত্রছায়ায় এই মানুষগুলো তাদের মামলা দিয়ে যাচ্ছে, চাঁদাবাজি পায়তারা করছে, শোডাউন করছে, বিভিন্নভাবে আমাদের অপারেশনকে ব্যাহত করার চেষ্টা করছে। চাঁদাবাজির অভিযোগ করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতিও। চাঁদাবাজদের থেকে রেহাই পায়নি বিকেএমইর নেতারাও। কিভাবে হুমকি দুমকি চলছে। আমার চেম্বার 3 লাখ টাকা, 10 লাখের দাবি, 3 লাখ টাকা মিটিয়েছি, 7 লাখ টাকার জন্য চাপ আছে। চাঁদা 1 পয়সা চাঁদা তো দিবই না, যে চাঁদা দিয়েছি চাঁদা ফেরত চাই। আমি নাম উল্লেখ করলাম না, আমি সময় দিলাম। প্রতিটা এলাকায় যেখানে গার্মেন্টসে আজকে অরাজকতা করানো হচ্ছে সেই সমস্ত এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় লোকজন এবং শ্রমিক নেতৃবৃন্দ তাদেরকে এই কোনো একটা ক্রান্তিক লগ্নে এখন দায়িত্বশীল ভূমিকা নেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করব। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান ব্যবসায়ীরা। আক্তার হোসেন, চ্যানেল আই, নারায়ণগঞ্জ। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নাটোরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এ উপলক্ষে দীঘাপাতিয়া ফুলতলা মোড় থেকে মহাসড়কের দুধারে বৃক্ষরোপণ করা হয়। এই উদ্যোগে ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। রেজাউল করিম রেজার তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধিতে দেশজুড়ে বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচি অব্যাহত রেখেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ প্রতিপাদ্যে প্রকৃতি ও জীবন ক্লাব নাটোরে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে। নাটোরের দীঘাপতিয়া ফুলতলা মোড় থেকে মহাসড়কের 2 ধারে প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে গাছের চারা রোপণ করা হয়েছে। এই কর্মসূচিতে শিক্ষার্থী, রোভার স্কাউট এবং স্থানীয় সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। গাছপালা জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতি আরও বেশি সবুজ করে তুলতে পারলে পরিবেশ প্রকৃতির উন্নতি হবে। সুতরাং আসুন আমরা সবাই একসাথে এই বাংলাদেশটাকে সবুজে সাজিয়ে ফেলি। নাটোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক মহাসড়কের দুপাশে চারা রোপণে অংশ নেয় রোভার স্কাউটের সদস্যরা। আসুন সবাই গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, এই ধরনের একটা মহতি উদ্যোগ নেওয়ার জন্য আমরা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আজকে গাছ লাগাতে পেরে খুবই খুশি। এমন প্রোগ্রাম আমরা চাই যে প্রতিবারই হোক। আমাদের নেক্সট জেনারেশন যারা তারা দেখতেছে, তারা শিখতেছে, তারাও আমাদের দেখে একসময় আমাদের পরিবর্তে তারা করবেই। আমাদের অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিটা আমরা সফল করতে পেরে খুবই আনন্দিত। প্রতি বছর যেন এরকম একটা উদ্যোগ না হয়, যাতে করে আমাদের যে বৈশ্বিক উষ্ণায়ন, যে আমাদের গড় তাপমাত্রা যে বেড়ে যাচ্ছে, এটা যেন কমে আসে। এমন কার্যক্রম বৈশ্বিক উষ্ণতা এবং প্রাকৃতিক বিপর্যয় রোধে সবাইকে উদ্বুদ্ধ করবে আশাবাদ বিশিষ্টজনদের। পরিবেশের ভারসাম্য নিশ্চিত করতে হলে, পরিবেশকে মরুভূমির হাত থেকে রক্ষা করতে হলে এই বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা, গ্লোবাল ওয়ার্মিং, এগুলা থেকে আমাদেরকে রক্ষা পাইতে হলে আমাদের বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। আমাদের আবহাওয়াটা যদি আমরা উষ্ণতাকে যদি আমরা মিটিগেট করতে পারি, তাহলে আমাদের দেশের মানুষ, বাচ্চা, শিশু সকলেই সুন্দর জীবনযাপন করবে। বৃক্ষরোপণের পাশাপাশি পরিচর্যায় গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের আজকে এই বৃক্ষরোপণ কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যম দিয়ে এটাই প্রমাণ হলো যে প্রকৃতিকে আমরা ভালোবাসি। প্রকৃতিকে ভালোবাসতে হলে, প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হলে গাছের কোনো বিকল্প নেই। বৃক্ষরোপণের মধ্য দিয়েই তারা একই সাথে পরিবেশের প্রতি মমত্ববোধ, ভালোবাসা সৃষ্টির জন্য তারা এই কাজগুলো করছে। দেশের পরিবেশ প্রতিবেশ উন্নয়নে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জনসাধারণের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ। সংবাদে আবার আমন্ত্রণ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, জনগণের আন্দোলনের মুখে স্বৈরাচার বিদায় নিলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। ভারতে বসেই শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন, আর দেশে প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা আওয়ামী লীগের ভূত তাদের সহযোগিতা করছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকুই করার আহ্বান জানান। আক্তার হোসেনের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন। আমরা 17 বছর ধরে আন্দোলনের রাস্তা তৈরি করেছি, তার পথ ধরে এই আন্দোলন সফলতা লাভ করেছে। নেতারা বলেন, বিগত 15 বছরে আওয়ামী লীগ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। এখন সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান অভিযোগ করেন, প্রশাসনের ভেতর লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসররা এখনো দুর্নীতিবাজদের রক্ষায় ষড়যন্ত্র করছে। ভারতে বসে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি নানা রকম ষড়যন্ত্র করছেন এবং তার যে দলবল লুকিয়ে আছে, যে দলবলকে এখনো আমাদের বর্তমান প্রশাসন সামলে রেখেছে, আগলে রেখেছে, তাদেরকে এখনো কিন্তু বের করছে না। একটা কথা বলেছে যে 622 জন ছিল বোধহয় ইসের আর্মির অধীনে, এরা কোথায় গেল? এত এমপি, এত মন্ত্রী, অনেককে পার করে দিয়েছে, কারা পার করেছে? সর্ষের মধ্যে ভূত আছে। ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের বন্যায় বিএনপির ত্রাণ তৎপরতা নিয়ে কথা বলেন ত্রাণ কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। বলেন, বন্যা পরবর্তী পুনর্বাসনেও সমানভাবে কাজ করছে বিএনপি। পুনর্বাসন কার্যক্রমের জন্য এখনো প্রায় 7 কোটি টাকার অধিক আমাদের ত্রাণের একটা সেন্ট্রাল ফান্ড আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। গত বন্যায় যেটা দেখেছেন, এটা মানব সৃষ্ট, এটা অ্যাভয়েডেবল ছিল, কিন্তু এটা অ্যাভয়েডেবল না করে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ভারত ঘোষণা ছাড়াই পানি ছেড়ে দেওয়ায় বন্যা পরিস্থিতিতে পড়তে হয়েছে বলে দাবি করেন ডাক্তার জাহিদ। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। দেশে প্রথমবারের মতো স্থায়ীভাবে বসবাস করছে বিরল প্রজাতির পাখি খয়েরা কাস্তেচড়া। জয়পুরহাটের গৌরীপাড়া গ্রামে বংশবিস্তারের মাধ্যমে দিন দিন বেড়েই চলেছে এই পাখির সংখ্যা। আনন্দ সুন্দর পাখির কিচিরমিচিরে বিমোহিত স্থানীয়রা। দুর্লভ এই পাখিগুলো সংরক্ষণে দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি বলছেন পাখি বিশারদরা। শেফিউল বাড়ি রাসেলের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। শীতকালে নানা রঙের নানা জাতের পরিযায়ী পাখির কিচিরমিচিরে মুখর থাকে দেশের নদী, হাওর বাওর সহ বিভিন্ন জলাশয়। এদের মধ্যে অন্যতম অনিন্দ্য সুন্দর বিপন্ন প্রজাতির পরিযায়ী পাখি খয়েরা কাস্তেচড়া। শীত শেষে পরিযায়ী এই পাখি আবারও ফিরে যায় নিজ আবাসস্থলে। তবে প্রকৃতির অপরূপ খেয়ালে জয়পুরহাটে বাঁশঝাড় ও গাছে বাসা বেঁধে দীর্ঘ 7 বছর ধরে বসবাস করছে অর্ধশতাধিক খয়েরা কাস্তেচড়া পাখি। নিরাপদ আশ্রয় পেয়ে প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করছে পাখিগুলো। কিচিরমিচির ওই পাখির শব্দ শোনা যায়, ওই শব্দ শুনে আমাদের অনেকের ঘুম ভাঙে। বিকেলবেলা আসি ছাদের উপর, আসে দেখি অনেক বড় বড় পাখি, অনেক ঝাঁকে ঝাঁকে পাখি আসে উড়ে উড়ে পড়ে। আমাকে দেখতে খুব সুন্দর লাগে। সবাই এসে ছবি তুলে নিয়ে যায়, কিন্তু মারার জন্য আসে এখানে, কিন্তু আমরা মারতে দিই না। পাখিগুলা খুবই ভালো, কারো ক্ষতি করে না এবং পাখিগুলা প্রায় 7 বছর থেকে এখানে অবস্থিত করতেছে। তাদের ক্ষয়ক্ষতির চিন্তা ভাবনা কেউ করেনি, ওরাও বাচ্চা দিচ্ছে এবং নিরাপদ আশ্রয়ে বসবাস করছে। বিপন্নপ্রায় এই পাখিটিকে প্রথম খুঁজে পান পাখিপ্রেমী সাদমান। বিভিন্ন পাখি আবিষ্কারের নেশায় বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, আবিষ্কারই আমার নেশা। সেই নেশা থেকে ঘুরতে ঘুরতে জয়পুরহাটে এই জায়গাটা আসছি। আসার পর দেখি যে এখানে বিরল এক প্রজাতির পাখি। পাখিগুলো সরেজমিনে পরিদর্শন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক এম মনিরুল এইচ খান। 12-13 বছর আগেও এই খয়েরা কাস্তেচড়া পাখিটি বাংলাদেশে খুব বিরল ছিল এবং ধীরে ধীরে আমরা দেখছি যে এর সংখ্যা এবং বিস্তৃতি
দুটোই বাংলাদেশে বেড়েছে এবং বহু জায়গায় এখন এই পাখিটি দেখা যায় এবং বেশ ভালো সংখ্যাই দেখা যায়। দুর্লভ এই পাখি সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বন অধিদপ্তর। আমরা বন বিভাগ থেকে অনেক ধরনের একটা কর্মপরিকল্পনা গ্রহণ করেছি এই পাখি কলোনি সংরক্ষণের জন্য। আশা করি এই কলোনিগুলো সংরক্ষিত হবে পরবর্তী সময়ে, তার প্রয়োজনীয় সকল ব্যবস্থা আমরা গ্রহণ করব। জীববৈচিত্র্য সংরক্ষণে খয়রা কাস্তেচড়া পাখির অবৈধ শিকার বন্ধে সচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের দাবি পাখি বিশারদদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। স্মরণকালের ভয়াবহ বন্যায় চট্টগ্রামের ফটিকছড়িতে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষকে সহায়তা দিয়েছে সেনাবাহিনী। এছাড়াও সহায়তা কার্যক্রম চালাচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। ক্ষতিগ্রস্তদের কেউ পেয়েছে গৃহ নির্মাণ সামগ্রী ও কৃষি উপকরণ, কেউ নিত্যপণ্য, আবার কেউ পেয়েছেন সেলাই মেশিন, ওষুধসহ স্বাস্থ্যসেবা। এসব সহায়তা পেয়ে হাসি ফুটেছে হাজারো অসহায় মানুষের মুখে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ সুলাইমানের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট। এবারের ভয়াবহ বন্যায় ফটিকছড়িতে কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সহায় সম্বল হারিয়ে দুঃসহ দিন কাটাচ্ছে হাজারো মানুষ। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের গুইমারা রিজিয়ন আর্টিলারি ব্রিগেড। সহায়তা প্রধান অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি 24 আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার বলেছেন, বন্যার শুরু থেকে সেনাবাহিনী ফটিকছড়িবাসীর পাশে ছিল এবং পুনর্বাসনেও সহায়তা দিচ্ছেন। গড় নির্মাণের জন্য টিন বিতরণ, 8টি পরিবারকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান, 6টি পরিবারকে 2টি করে ছাগল হস্তান্তর, 20টি পরিবারের মাঝে বিভিন্ন ধরনের ফসলের বীজ ও সার বিতরণ, 500টি পরিবারের মাঝে 100 টাকার সমমূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ সহ অত্র এলাকার দুস্থ মানুষের সুস্থতা কামনায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। বন্যা পরবর্তী সহায়তা পেয়ে খুশি ক্ষতিগ্রস্তরা। 1 টাকা দিয়ে ডাল মাল দিয়ে সব কিছু পাইছি। 7 পথ পাইছি আমি, 7 পথ গেঞ্জি পাইছে, তারপরে আপনার একটা খাতা পাইছে আর একটা জোস পাইছে। ফটিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে সহায়তার আশ্বাস দেন উপজেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মকর্তারা। বেশ কিছু মানুষকে আর্থিক সহায়তা, মেডিকেল ক্যাম্প এবং ঘরবাড়ি প্রস্তুত করার জন্য টিন এবং জীবিকা নির্বাহের জন্য ছাগল প্রদান করা হয়েছে। চাপিয়ে দেওয়া ত্রাণে আমরা বিশ্বাস করি না। চাপিয়ে দেওয়া ত্রাণের পরিবর্তে নিজেদের পছন্দের সসম্মানে ওনারা নিজেদের বাজার 1 টাকা দিয়ে ওনারা করবেন, সেটা হচ্ছে আজকের অনুষ্ঠানের একটা মূল আকর্ষণ। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতিও আহ্বান জানানো হয় এসব কার্যক্রম থেকে। ঘরবাড়ি যারা হারিয়েছেন তাদেরকে টিন, যারা কৃষক তাদেরকে কৃষি বীজ এবং তাদের সার বিতরণ করছেন। চট্টগ্রামের ফটিকছড়ির ভূসপুর ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে চৌধুরী ফরিদ, চ্যানেল আই। পেজার ওয়াকিটকি বিস্ফোরণের পর লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের জাতীয় সংবাদ সংস্থার তথ্য মতে বেশ কিছু নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলের যুদ্ধবিমান। ইসরায়েলের সেনাবাহিনী বলছে, ইসরায়েলের ছোড়ার জন্য রাখা শত শত রকেট ও রকেট লঞ্চার ধ্বংস করা হয়েছে। এ হামলার মধ্য দিয়ে ইসরায়েল সব সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। পাল্টাপাল্টি হুমকির মধ্যে মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রায় যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা আরও বেড়েছে। সৈয়দ আদিত্যের রিপোর্ট। চরম মাত্রায় পৌঁছেছে লেবানন ইসরায়েল উত্তেজনা। লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণকে কেন্দ্র করে উত্তেজনা চরম আকার ধারণ করে। এরই মধ্যেই সেখানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের নিরাপত্তা বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক 3টি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পরেই বৃহস্পতিবারই লেবাননের সবচেয়ে বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, দেশটির বিমান বাহিনী লেবাননের শত শত রকেট লঞ্চার ও অন্যান্য অবকাঠামোতে হামলা চালিয়েছে। ইসরায়েলের বিমান হামলার প্রতিক্রিয়ায় হাসান নাসরুল্লাহ বলেছেন, এই হামলা স্পষ্টতই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং লেবাননের সার্বভৌমত্বের ওপর আঘাত। পরিণতি যাই হোক, ফিলিস্তিনের প্রতি হিজবুল্লাহর সমর্থন অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন হাসান নাসরুল্লাহ। সৈয়দ আদিত, চ্যানেল আই। এবারে নিটল টাটা কৃষি সংবাদ।
নরসিংদীতে শীতকালীন আগাম সবজির চারা উৎপাদন ও বিক্রি করে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে কয়েকদিনের অতিবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে অনেক বীজতলা। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। বেগুন, শিম, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, লাউ, শসা, টমেটো, পেঁপে সহ বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন ধরনের সবজির চারা উৎপাদন করেন এই অঞ্চলের কৃষক। শীতকালীন আগাম সবজির জন্য প্রতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 3 বার বীজ অঙ্কুরোদ্গমের মাধ্যমে উৎপাদন করা হয় এসব চারা। এবার বৃষ্টির কারণে বীজতলা নষ্ট হওয়ায় আবারও বীজ বপন করতে হচ্ছে। সঠিক বীজটা আমরা বেশি ভালো মানের বীজ বেশি, এই কারণে আমাদের এখানে চাহিদা বেশি। বৃষ্টির কারণে আমাদের 50 থেকে 70,000 টাকার মতন ক্ষতি হয়েছে। বৃষ্টি আমরা অনেক চারা নষ্ট হয়েছে, অনেক মানুষের অনেক খাড়া নষ্ট হয়েছে। বৃষ্টি মিলে ভালো আছে, যেটা আলি অনেক আলি বাদ গেছে, উঠছে না। গুণগত মান ভালো হওয়ায় এখানকার উৎপাদিত সবজি চারার চাহিদা তৈরি হয়েছে দেশের বিভিন্ন জেলায় কৃষকদের মধ্যে। এখান থেকে আপনার বেগুন, মরিচ, তারপর টমেটো, কপি এগুলো সংগ্রহ করে আমরা বিভিন্ন স্থানে আমরা বিক্রি করি। এখানকার চারাগুলো মান খুব ভালো। শীতকালীন আগাম সবজি নিয়ে লাগাইছি, বৃষ্টির কারণে মনে চারা নষ্ট হয়ে যায়, আবার মনে ধরো আবার লাগাইতে। সব ধরনের চারা পাওয়া যায় দেখে এই জায়গায় আসি আমরা সবসময়। কবি চারা নিয়ে লাগাইছিলাম, ক্ষতি হয়েছে, আবার নিয়ে লাগাইতে হইতেছে। চারা উৎপাদনে বীজের গুণগত মান নির্ণয়, পরিচর্যা ও বীজতলা তৈরিতে কৃষকদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। সবজির যে বীজতলা সেটি আগাম বীজতলা এবং এগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়াতে আমরা সেগুলোকে চাষিদেরকে পুষিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় পরামর্শ এবং সরকারের পক্ষ থেকে যে কিছুটা পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে সেগুলো দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করব। এবছর নরসিংদীর বিভিন্ন উপজেলায় মোট 2220 হেক্টর জমিতে শীতকালীন আগাম সবজির বীজতলা তৈরি করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার তুলনায় 100 হেক্টর বেশি। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। নিষেধাজ্ঞা শেষে জেলে বনজীবী ও পর্যটকদের জন্য সুন্দরবন উন্মুক্ত হলেও অনেকটাই কম পর্যটক সমাগম। পর্যটক শূন্য পরিস্থিতিতে লোকসানের আশঙ্কায় ট্যুর অপারেটররা। সকল পারিপার্শ্বিক অস্থিরতা কাটিয়ে আবারও পর্যটক মুখরিত সুন্দরবনের আশা সংশ্লিষ্টদের। বিস্তারিত ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্টে। ভ্রমণ পিপাসুদের পছন্দের গন্তব্য অজস্র প্রাণ বৈচিত্র্যের আধার সুন্দরবন। এখানে প্রতি বছর প্রায় 2.5 লাখ পর্যটক আসেন। পর্যটকদের জন্য বর্তমানে 7টি ইকোট্যুরিজম কেন্দ্র রয়েছে। নতুন করে তৈরি করা হচ্ছে আরও 4টি ইকোট্যুরিজম কেন্দ্র। প্রাণ প্রকৃতি রক্ষার পাশাপাশি মৎস্য বন্যপ্রাণীর প্রজনন বৃদ্ধির লক্ষ্যে গত 31 আগস্ট শেষ হয়েছে বিশ্ব ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্থান সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞা। তবে পর্যটক আকর্ষণে সংস্কার সহ নানা উদ্যোগও নেই প্রত্যাশামত সমাগম। বনের মধ্যে পর্যটন কেন্দ্রগুলো আছে, সেখানে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কিংবা সার্বিকভাবে যে ধরনের সাজসজ্জা গ্রহণ করা দরকার সেটা আমরা গ্রহণ করেছি, যাতে আগত পর্যটকদের কোনো ধরনের সমস্যা বা বিড়ম্বনার সম্মুখীন না হতে হবে। বছর একই সময় আমরা অন্তত 15 থেকে 20টা ট্যুরের অ্যাডভান্স বুকিং পাই। এবছর তুলনামূলক কোনো বুকিং নাই। সাম্প্রতিক বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি সামাজিক অস্থিরতায় পর্যটক সমাগম কমেছে বলে মত ট্যুর অপারেটরদের। দেশের পরিস্থিতি এবং বন্যার কারণে আমাদের অলরেডি অনেক ট্যুরগুলো ক্যান্সেল হয়ে গেছে। এই যে বেকার বসে থেকে সময় কাটতেছে, দিন যাচ্ছে, পাহারা দিচ্ছিল। এখন কম বেশি আস্তে আস্তে বুকিং শুরু হচ্ছে, কিন্তু বর্তমান 3 মাস বন্ধ করে আমাদের ট্যুরের ব্যবসা একটু ঝিমাই পড়ছে। সময়ের সাথে সাথে সুন্দরবনের পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবারে খেলার খবর।